হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে এমটিএস কে টার্গেট করে আজকে যে ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 5, যেখানে আমরা 6-10-2021 সেকেন্ড শিফটে আসা এসএসসি এমটিএস এর ম্যাথগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 4টি ক্লাস হয়ে গেছে এসএসসি এমটিএস এর উপর। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। আর এই ক্লাসগুলিকে তোমরা সামনে যে সিএইচএসএল এক্সাম আসছে তার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো, তো সেই ক্ষেত্রে তোমরা ভিডিওগুলিকে অবশ্যই দেখতে পারো। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম অঙ্ক দেখো কি ছিল আজকের, যে যখন একটি দ্রব্য 640 টাকায় বিক্রি হয় তখন 12% ক্ষতি হয়, 21% লাভ করতে এটি বিক্রি করা উচিত কত টাকায়? খুব সহজ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। যে এসএসসি এমটিএস এর ম্যাথগুলো তোমরা দেখেছো, যথেষ্ট স্ট্যান্ডার্ড অঙ্ক। তো এখানে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু হয়েছে যে 640 টাকায় বিক্রি করলে 12% ক্ষতি হচ্ছে, তাহলে তাতে করে যদি আমি 21% লাভ করতে চাই তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে। 12% ক্ষতি কথার অর্থ কি, যে 100 টাকার জিনিসটাকে তুমি যখন 88 টাকায় বিক্রি করছো, মানে 100 - 12 করে আর কি। আবার 21% লাভ কথার অর্থ হচ্ছে 100 টাকার জিনিসটাকে যখন তুমি 121 টাকায় বিক্রি করছো, এটা। তাহলে সেই 88% বিক্রি যখন হচ্ছে, সেটা হচ্ছে 640, তাহলে সেটাই যখন আমি 121% করতে চাইবো তখন কত হবে? সিম্পল তৈরাশিকে ফেলে আমরা করতে পারি যে 121/88 ইন্টু 640। 11 দিয়ে কাটবে, 11 11 121, 11 8 88, 8 দিয়ে 8 8 64, মানে 80, মানে 8 11 880, 88 আর শূন্য চলে আসবে 880 টাকা। তাহলে 21% লাভ করতে গেলে আমাকে সেই দ্রব্যটিকে 880 টাকায় বিক্রি করতে হবে। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অনু 24,000 টাকায় প্রতিটিতে এ এবং বি দুটি দ্রব্য বিক্রি করে। সম্পূর্ণ লেনদেনে তার কোনো ক্ষতি বা লাভ হয় না। এ যদি 25% লাভে বিক্রি হয় তাহলে বি এর ক্ষতি কত ছিল, অর্থাৎ বি এর পার্সেন্টেজ অফ লস কত? তাহলে দেখো, দুটো বিক্রি করেছে 24,000 টাকা করে, তাহলে এ প্লাস বি এই দুটোর এসপি কত? সেলিং প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে 24,000 গুণিত 2 সমান 48,000 টাকা। এবার সেলিং প্রাইস, দুটোরই বিক্রয় মূল্য হচ্ছে দুটো মিলে 48,000। এবার এ বিক্রি করেছে 25% লাভে, তাহলে এর ক্রয় মূল্য কত, অর্থাৎ এ এর সিপি কত? এ এর ক্রয় মূল্য হচ্ছে 24,000, যেটা 25% লাভে বিক্রি হয়েছে, মানে 125 নিচে চলে যাবে আর উপরে চলে আসবে 100, তাহলে এর ক্রয় মূল্য পেয়ে যাব। এখান থেকে যদি কাটাকাটি করি আমি 4, এখানে পাচ্ছি 5, 5 দিয়ে এখানে কাটবে 5 4 20, 5 8 40, 4800, বা এখান থেকে যদি আমি করে নিই তাহলে যেটা পাবো 16 আর 4 32, মানে 19,200। তাহলে এটা হচ্ছে সিপি। তাহলে এটা বিক্রি করেছে, এটা তো 24,000ই বিক্রি করেছে না, তাহলে এই ক্ষেত্রে প্রফিট হয়েছে কত? প্রফিট হচ্ছে 24,000 মাইনাস 19,200 সমান 4,800 টাকা। দেখো, এখানে যে লাভটা হয়েছে সেটা অবশ্যই বিতে ক্ষতিতে হয়েছে, তবেই তার লাভ ক্ষতি কিছু হয়নি। তাহলে বি এর ক্রয় মূল্য, বি এর সিপি আমরা বার করতে পারি এটা, যে 24,000 তার বিক্রয় ছিল, তার সাথে 4,800 যোগ করতে হবে, নিয়ে পাচ্ছি 28,800 টাকা, যেটা হচ্ছে কি বি এর সিপি। তাহলে বি এর সিপি যদি হয় তাহলে তার ক্ষতি হয়েছে কত? এটাকে তো সে বিক্রি করেছে 24,000 টাকায়, তাই না? তার লোকসান হচ্ছে 4800 টাকা। তাহলে ক্ষতির পরিমাণ বা পার্সেন্টেজ অফ লস অফ বি সমান 4,800 বাই 28,800 গুণ 100, 0 0 কেটে যাবে, 48 এখানে 288, এটা যদি আমি কাটাকাটি সম্পূর্ণ করি তাহলে আমি পেয়ে যাব 50/3 বা 16.23%, যেটা রয়েছে অপশন 1 এ সঠিক উত্তর। নেক্সট একটা সরল দিয়েছে। সরলে সবার ফার্স্টে কি হবে? এই অফের কাজ হবে। অফের কাজ যদি হয় এখানে আসবে 24, তারপর কি হবে? ভাগ হবে, অর্থাৎ 4/24 ইন্টু 6। এক্ষেত্রে ওপরে 6, এটা কাটবে 6 6 কেটে আলটিমেটলি এই পুরোটা থেকে 1 পড়ে থাকবে, যেটা বিয়োগ হবে 19 থেকে 1 বিয়োগ গেলে থাকবে 18 পড়ে, অর্থাৎ পুরো এইখান থেকে 18। তাহলে 33 থেকে বাদ যাবে 18, 33 থেকে 18 বাদ দিলে 12 আর 3 15 আসবে, অর্থাৎ 30 থেকে বাদ যাবে 15, 30 থেকে 15 বাদ দিলে 15 আসবে, 39 থেকে যাবে 15 বাদ, 39 থেকে 15 বাদ দিলে আসবে 24,
ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 3 রয়েছে। নেক্সট, একটি পরীক্ষায় এ, বি এবং সি এর গড় স্কোর হচ্ছে 78 এবং সি, ডি এবং ই এর গড় স্কোর 52, ই এবং এফ এর গড় স্কোর 48, ই এবং সি এর গড় স্কোর 60, তাহলে এ, বি, সি, ডি, ই, এফ এর গড় স্কোর কত? অর্থাৎ সকলে মিলে বার করতে বলেছে। তাহলে দেখো এ, বি, সি এর গড় স্কোর দিয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এই তিনজনের গড় স্কোর টোটাল আমি যদি বার করি তাহলে কত হবে? 78 গুণিত 3, তাই না? তাহলে এখানে গড় স্কোর আমি কত পাবো? 78 গুণিত 3 করলে আমি পেয়ে যাব, যেটা হচ্ছে 234। তারপরে সি, ডি, ই এর গড় স্কোর কত? সি প্লাস ডি প্লাস ই এদের মোট বার করতে পারবো সেখান থেকে, যেটা হচ্ছে 52 গুণিত 3 মানে হচ্ছে 156। তারপর আছে ই আর এফ এর গড়, তাহলে ই প্লাস এফ এটা হচ্ছে কত? 48 গুণিত 2 সমান হচ্ছে 96। আর ই আর সি এর গড় দেওয়া আছে, তাহলে ই প্লাস সি সমান হচ্ছে 60 গুণিত 2 সমান হচ্ছে 120। এবার দেখো ই আর সি আর কোথায় রয়েছে? দেখো এখানটাতে আছে ই আর সি, তাহলে এখানে এই 156 থেকে যদি ই আর সি কে বাদ দেওয়া হয় তাহলে শুধু ডি পেয়ে যাব। তাই ডি সমান আমি বলতে পারি 156 মাইনাস 120 সমান 36। তাহলে দেখো এ, বি, সি এখানে আছে, ডি এখানে পেলাম, ই, এফ এখানে পেলাম, তাহলে সবগুলো পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ সবগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে 234 প্লাস 36 প্লাস 96, সবগুলোকে যদি যোগ করি যোগফল আমি কত পাবো? যোগফল পাচ্ছি 336। কটা সংখ্যা রয়েছে? মোট 6টা। তাহলে এদের এভারেজ কত হবে? গড় বার করতে বলেছে 366/6, তাহলে 61 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ এবং বি দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত যথাক্রমে 2:7 এবং 4:5। এই দ্রবণগুলি 4:3 অনুপাতে মিশ্রিত হয়, ফলে দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত কত? তাহলে কি আছে? প্রথম দ্রবণ আছে 2:7, দ্বিতীয় দ্রবণ রয়েছে 4:5, দ্রবণগুলিকে 4:3 অনুপাতে মেশাচ্ছি। তাহলে এইটা দেখো আনুপাতিক ভাগ, আর অ্যাসিডের হচ্ছে 2/9, জলের হচ্ছে 7/9। এটা মুখে মুখে করে নিতে হবে। এখানে হচ্ছে 4/9, 5/9, ঠিক? তাহলে দেখো মোট অ্যাসিড কত? 2/9, এখানে 4/9। তাহলে এই 2/9 যে অ্যাসিডটা রয়েছে, তাহলে মোট অ্যাসিড মিশ্রিত অনুপাতে বা মিশ্রিত দ্রবণে, তাহলে মোট অ্যাসিড হচ্ছে 2/9 গণিত এটা কত মেশাচ্ছি? 4 অনুপাত, তাহলে ইন্টু 4 প্লাস তোমার 4/9 গণিত এটা মেশাচ্ছি 3 অনুপাতে। এটা হচ্ছে মোট অ্যাসিড অনুপাত। মোট জল কত হবে? 7/9 গণিত 4 যোগ 5/9 গণিত 3। এখানে থেকে যদি আমি করি তাহলে এখানে পাচ্ছি 8/9 প্লাস 12/9, রেখে দেবে, কাটাকাটি করবে না, দরকার নেই। এখানে হচ্ছে 28/9 প্লাস 5 3 15/9, সব যোগ করলে এখান থেকে পাচ্ছি 20/9, আর এখানে পাচ্ছি 28 আর 15 যোগ করলে 43/9। তাহলে এই দুটো যে নিচে ভগ্নাংশ থেকে যদি 9কে হাটাও তাহলে অনুপাত পাচ্ছে 20:43। অর্থাৎ যে দুটি মিশ্রণে জল এবং অ্যাসিড এবং জল রয়েছে 2:7 এবং 4:5, সেই দুটি মিশ্রণকে যদি 4:3 অনুপাতে মেশানো হয় তাহলে দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত হবে 20:43। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 3 বছর আগে এ, বি এবং সি এর গড় বয়স ছিল 29, 5 বছর আগে বি এবং সি এর গড় বয়স ছিল 23, তাহলে এর বর্তমান বয়স কত? দেখো এখানে বলেছে 3 বছর আগে এ, বি এবং সি এর গড় বয়স ছিল 29, তাহলে বর্তমানে কত? বর্তমানে কি হবে? তিনজনেরই 3 বছর করে বাড়বে, তাই না? তাহলে বর্তমানে এ প্লাস বি প্লাস সি সমান আমি বার করতে পারি, বা একবারে করতে পারি এর সাথে 3 যোগ করে দিয়ে তাকে 3 দিয়ে গুণ করতে পারি, অথবা 29 গুণিত 3, 3 বছর আগে যেটা মোট ছিল তার সাথে সবার 3 বছর করে 3 3 9 বছর বাড়বে, সেটা করতে পারি। 29 3 হচ্ছে 87 প্লাস 9 সমান হচ্ছে 96 বছর। বর্তমানে এ প্লাস বি প্লাস সি এর বয়স হচ্ছে 96। আর 5 বছর আগে বি আর সি এর গড় ছিল 23, তাহলে 5 বছর আগে তাদের যোগফল ছিল 23 গুণিত 2 মানে 46। তাহলে এখন কি হবে? দুজনেরই 5 বছর করে বাড়বে, মানে 10 বাড়বে, মানে হবে 56। তাহলে বর্তমানে আমি এটা বলতে পারি যে বর্তমানে বি প্লাস সি সমান হচ্ছে 56 বছর। তাহলে বর্তমানে এ বি সি এর বয়স পেয়েছি
আর বি সি এরও বয়স পেয়েছি, তাহলে এ এর বর্তমান বয়স কত হবে? 96 মাইনাস 56 সমান হচ্ছে 40 বছর। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, অঙ্কগুলো দেখতে একটু বেশি কনফিউজিং, করতে অতটা নয়। কি বলছে দেখো, যদি 270 এক্স প্লাস 25%, 240 এক্স পার্সেন্টের থেকে 20% বেশি হয়, তাহলে এক্স প্লাস 25 এর 12% এক্স এর 10%-এর চেয়ে কত শতাংশ বেশি? ওকে, তাহলে এখানে কি বলছে যে এক্স 270 এর এক্স প্লাস 25%, তাহলে 270 ইন্টু এক্স প্লাস 25% সমান বলছে 240 এর এক্স পার্সেন্ট, মানে 240 এর এক্স পার্সেন্ট থেকে 20% বেশি, মানে এর 120/100। এটা সমীকরণ চলে গেল আমার। তাহলে এখানে নিচেতে 100 নিচেতে 100 কেটে দাও। ওকে, আরো কাটাকাটি যাবে, দেখো এখানে 0 আর একটা 0 কেটে দাও। এটা 3 দিয়ে 3 8 24, এটা 3 দিয়ে 3 9 27, এটাকে আবার 3 দিয়ে কাটতে পারো 3 পাবে, এখানে 3 দিয়ে কাটতে পারো 40 পাবে। তাহলে এখান থেকে পাচ্ছি 3x প্লাস 75 সমান 8, সরি এখানে একটা 0 0, 20 দিয়ে কাটবে 2, 20 দিয়ে এখানে কাটবে 5, আরো কাটবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 16x/5। তাহলে কোণে গুণ করলে পাচ্ছ 15x প্লাস 5 7 35 350 375 সমান 16x, বা x সমান 375। এটা আমি পেয়ে গেলাম, x সমান 375। এবার বলছে x প্লাস 25 এর 12%, x এর 10% এর কত শতাংশ বেশি? একটু জটিল আছে অবশ্যই। x এর 10% কত সেটা আমি বার করে নেবো। তাহলে x এর দেখো, x এর ভ্যালু যেহেতু বেরিয়ে গেছে, তাহলে x এর 10% এটা তো আমরা মুখে মুখেই করতে পারি, যেটা হচ্ছে 37.5। আর আমাকে বার করতে হবে x প্লাস 25 এর 12%। x প্লাস 25 এর মান কত? 375 প্লাস 125 মানে হচ্ছে 500। তাহলে 500 এর 12% মানে 12/100 সমান কি হবে? 5 12 60। তাহলে কত বেশি? 60 মাইনাস 37.5 সমান হচ্ছে 22.5। তাহলে 22.5 বেশি কত? তাহলে পার্সেন্টেজ অফ বেশি কত হবে? যে 22.5 বেশি কততে? 37.5 ইন্টু 100। তাহলে এটা পার্সেন্টেজ অফ বেশি। এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে আসবে 60%। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক অ্যান্সার। একদম 25 দিয়ে কেটে দেবে, এটা 25 দিয়ে 9 দিয়ে কাটবে, এটা 25 দিয়ে কাটবে তোমার কত? 3 4 12 আর 3 15। এখানে আবার 5 দিয়ে এটা কাটবে 3, 5 দিয়ে এটা কাটবে 20, 3 দিয়ে এটা কাটবে 3, 3 20 60%। ওকে, অপশন 3 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে 11aq মাইনাস 15bq ইজ টু 10aq প্লাস 4bq সমান 5:7, তাহলে 9a প্লাস 5b ইজ টু 5a মাইনাস 3b এর মান কত? তাহলে প্রথমে কি দেওয়া আছে? 11a³ মাইনাস 15b³ বাই 10a³ প্লাস 4b³ সমান 5/7। একে যদি আমি কোনাকানি গুণ করে নিই তাহলে 77a³ মাইনাস 7 15 105b³ সমান 50a³ প্লাস 20b³ a³ b³ কে দুদিকে নিয়ে গেলে এদিকে পাচ্ছি 25a³ সমান 27a³ সমান 125b³। এবার a³ বাই b³ করলে আমি পাবো 125/27, বা দুটোরই কিউব রুট করে দিলে a/b পেয়ে যাব 5/3। তাহলে আমি বলতে পারি এখান থেকে এর মান 5, b এর মান 3। তাহলে এবার এর মান কত? 9 ইন্টু 5 মানে 45, প্লাস 5 ইন্টু 3 মানে 15, মানে হচ্ছে 60। এর মান হলো 60, আর এর মান কত? 5 5 25 মাইনাস 3 3 9 মানে হচ্ছে 16। তাহলে এদের মধ্যে রেশিও কত হবে? 60:16। 4 দিয়ে 4 15 60, 4 4 16, তাহলে 15:4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে রয়েছে বা 4 রয়েছে। নেক্সট অঙ্ক, 4095 টাকা এ বি সি এবং ডি এর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে এ এবং বি এর শেয়ারের অনুপাত 1:3, বি এবং শেয়ারের অনুপাত 2:5, সি এবং ডি এর অনুপাত 2:3। তাহলে বি এবং ডি এর শেয়ারের মধ্যে পার্থক্য কত? তাহলে এখানে কি দেওয়া আছে? এ বি সি আর ডি এই 4 জনের মধ্যে কি আছে? 4095 টাকাটা ভাগ করা আছে, তাই তো? তাহলে এ আর বি এর মধ্যে কত ভাগে আছে অনুপাত? 1:3 তে আছে।
B/C তে কত আছে? 2:5 আছে। C/D কত আছে? 2:3 তে আছে। তাহলে আমি ABCD বার করতে পারি এখান থেকে। ফাঁকা জায়গা যেগুলো রয়েছে দেখো, সেগুলোতে পাশের বসাতে হয়। আমি শিখিয়েছি তোমাদের অনেকবার যে এখানে 3 আছে, তার এখানেও 3 বসিয়ে দাও, এখানেও 3 বসিয়ে দাও, এখানে 5, এখানে 5 বসিয়ে দাও, এখানে 2, 2 বসিয়ে দাও, এখানেও 2, এখানেও 2। এবার গুণ করে দাও। 2 2 4, 2 2 4 3 12, 2 5 10 3 30, 3 5 15 3 45। তাহলে এদের অনুপাত A/B/C/D এলো 4:12:30:45। এবার কি চেয়েছে? বি আর ডি এর পার্থক্য কত? বি কত রয়েছে? বি এটা, ডি এটা। তাহলে বি আর ডি এর মধ্যে পার্থক্য 45 - 12। তাহলে কত পাচ্ছ? 33। তাহলে পার্থক্য হচ্ছে 33। এদের আনুপাতিক ভাগহার কত হবে? 33-এর 33 বাই, যোগ করে দাও 30, 4 আর 12 16, 16 আর এদিকে তোমার পাচ্ছ 85 75, 75 আর 15 হচ্ছে 90, এর একে 91, তাই 33/91। তাহলে সেটাই আসবে আমাদের অ্যান্সার, 33/91 ইন্টু মোট যেটা রয়েছে 4095। কাটাকাটি চলে যাবে দেখো নিশ্চয়ই। এখানে 13 দিয়ে যাবে, 13 3 39, 1 9, 13 1 13, 13 5 65, 13 দিয়ে 7, আবার 7 দিয়ে চলে যাবে, 7 দিয়ে যাবে না, 7 4 28, 3 5, 7 5 35, 45। তাহলে 33 × 45 যেটা আসবে আমাদের কত? 1485 মনে হয় নাকি? হ্যাঁ, 1485। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক আনসার, যেটা রয়েছে বি এবং ডি এর শেয়ারের পার্থক্য 1485 টাকা। নেক্সট কি বলছে? এ এবং বি একসাথে কাজ করে 18 দিনে একটি কাজের 45% সম্পূর্ণ করতে পারে। এ একা একই কাজ 60 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একসাথে 16 দিন কাজ করে এবং তারপর এ চলে যায়। বি একা অবশিষ্ট কাজ কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে 18 দিনে কাজটির 45% করতে পারে, তাহলে সম্পূর্ণ করতে পারে কত দিনে সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। তাহলে 45% করছে সে 18 দিনে কাজটি, তাহলে 100% করতে তার সময় লাগবে 100/45 × 18। 9 দিয়ে 2, 9 দিয়ে 5, 5 দিয়ে 20, মানে 40 দিন। তাহলে আমি বলতে পারি যে এ আর বি সম্পূর্ণ কাজটি করতে পারে 40 দিনে। আর এখানে এ একা বলে দিয়েছে কাজটি করতে পারে 60 দিনে। তাহলে এদের মধ্যে এলসিএম করবে, 40 আর 60 এর এলসিএম যেটা হবে 120। তাহলে আমরা এ আর বি দেখো 3 ইউনিট করছে, অন্যদিকে এ করছে 2 ইউনিট। তাহলে বি কত ইউনিট করছে? 3 - 2 = 1 ইউনিট। এবার দেখো কি বলছে, এ একা, এ আর বি 16 দিন কাজ করছে, তাহলে এ প্লাস বি কাজ করছে কত? 3 ইউনিট করে। তো তার 16 দিনে কতটা কাজ করবে? 3 × 16 = 48 ইউনিট। মোট কাজ কত? 120 ইউনিট। তাহলে বাকি কাজ কত? বাকি হচ্ছে 120 - 48 সমান হচ্ছে দেখো 72 ইউনিট। সেই 72 ইউনিট কাজটা কে করবে? বি একা করছে। তাই বি একা ডেলি কত করছে? 1 ইউনিট করে। তাহলে তার টাইম কত লাগবে? 72/1 মানে 72 ডেজ বা দিন। অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট অঙ্ক 5% পার অ্যানুয়াল এর ধার দেওয়া হয় 2 বছরের জন্য এবং 9% পার অ্যানুয়াল পরবর্তী 3 বছরের জন্য এবং 13% পার অ্যানুয়াল 5 বছরের জন্য। যদি 10 বছরের সময়ে মোট সুদ হয় 8,160 টাকা, তাহলে আসল কত বা টাকার পরিমাণটি কত? তো এখানে ধরে নিতে হবে আমাকে টাকার পরিমাণটা, যে টাকার পরিমাণটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর 5% হারে প্রথম 2 বছরের সুদ কত হবে? সরল সুদ বলেছে। তাহলে এখানে এক্স এর 2 × 5 মানে 10 একদম লিখে দিতে পারি আমি, বাই 100। এটা হলো প্রথম 2 বছরের জন্য। দ্বিতীয় বছরে কি হবে? এক্স ইন্টু 3 বছরে 9% মানে 3 9 27%, 27/100। তৃতীয় ক্ষেত্রে কি হবে? এক্স এর 5 × 13 মানে 65% বাই 100। তাহলে এই তিনটে সুদ যদি আমি যোগ করে দিই, সেটা হয়ে যাচ্ছে মোট 8,160 টাকা। এখান থেকে এক্স কে কমন নিলে আমি পেয়ে যাব এক্স ইন্টু 10 27 মানে 37 আর 65 মানে 102/100 সমান হচ্ছে 8,160। এখানে আসল কি দেখো, মানে এখানে বোঝাচ্ছে এক্স এর 102% হচ্ছে 8,160 টাকা। তাহলে 102% যদি 8,160 হয়, তাহলে 100% কত? যেটা হবে কম, মানে 100/102 ইন্টু 8,160। দেখো 102 কে 8 দিয়ে 816, তাহলে 8 শূন্য, তাহলে 8,000। তাহলে আসল ছিল 8,000 টাকা। অপশন 3 এ রয়েছে সঠিক অ্যান্সার, অপশন 3।
কি বলছে, এক্স পরবর্তী অঙ্কতে এক্স ওয়াই এর চেয়ে 60% দক্ষ এবং ওয়াই একাই 80 দিনে একটি কাজ করতে পারে। একসাথে কাজ করলে এক্স এবং ওয়াই একই কাজের 52% সম্পূর্ণ করবে কত দিনে? তাহলে এক্স ওয়াই এর চেয়ে 60% দক্ষ মানে যে এক্স যদি 10 মানে এক্স যদি ওয়াই যদি বলি, ওয়াই যদি 10 ইউনিট কাজ করে তাহলে এক্স করছে 16 ইউনিট কাজ, বা আমি যদি 100তে ধরি তাহলে 160 ইউনিট কাজ। এবার হচ্ছে কাজের সময় বা কাজের যে অনুপাত সেটা সময়ের অনুপাতে রিভার্স হয়। তাহলে যে কাজটা করতে এক্স এর, এবার যদি এটাকে কাটাকাটি করে ছোট করে নাও তাহলে 5 আর 8 পাবে, বা আমি 10 আর 16 লিখতে পারি। যে কাজটা করতে এক্স এর 10 দিন সময় লাগবে সেই কাজটা করতে ওয়াই সময় লাগবে 16 দিন। এইটা হচ্ছে মোদ্দা কথা, রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে, এক্স এরটা চলে যাবে ওয়াই এর ঘাড়ে, ওয়াই টা চলে আসবে এক্স এর ঘাড়ে। কারণ যতটা কাজ যে বেশি কাজ করবে তার কম সময় লাগবে, যে কম কাজ করবে সে বেশি সময় লাগবে সেই অনুযায়ী। তাহলে দেখো এক্স এর দ্বার লাগছে 10 দিন, ওয়াই লাগছে সেটাই 16 দিন। এদের মধ্যে যদি আমি এলসিএম করে নিই তাহলে কত পাচ্ছি, এখানে 80 দিনে তারা কাজটি করছে, তাই না? ওয়াই 80 দিনে কাজটি করতে পারে, এটা বলে দিয়েছে। তাহলে ওয়াই কে যদি আমি এখানে 80 দিনে কাজটা করাতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে, তাহলে তার 80 হচ্ছে। এবার সেটাই বলছে এক্স এর ক্ষেত্রে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 50 দিনে পেয়ে যাবো। তাহলে যে কাজটা ওয়াই 80 দিনে কমপ্লিট করছে সেই কাজটা এক্স কত দিনে করবে? 50 দিনে কমপ্লিট। তাহলে এদের মধ্যে এলসিএম করে মোট কাজ ক্যাপাসিটি বার করো, যেটা হচ্ছে 400 ইউনিট পেলে। তাহলে এখানে এক্স করছে 400 ইউনিটের ক্ষেত্রে ডেলি 8 ইউনিট করে, আর ওয়াই করছে ডেলি 5 ইউনিট করে। সেটা যদি হয় তাহলে এক্স এবং ওয়াই একই কাজে 52% সবে সম্পূর্ণ করবে। তাই কাজটা কত ছিল? 400, তা 400-র 52% কত? 52/100, মানে হচ্ছে এটা গুণ, মানে হচ্ছে 4/52, মানে হচ্ছে 208 ইউনিট। তা 208 ইউনিট কাজ করবে কত দিনে? কত হতে? এই দুজনে একসাথে, মানে 8 আর 5 13 ইউনিট করছে মোট, তা 13 দিয়ে ভাগ করে দাও। 13 একে 13, 7 8 6 13 78, মানে 16 দিন সময় লাগবে। অপশন নাম্বার এতে রয়েছে বা একে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, ধরা যাক এক্স সর্বনিম্ন সংখ্যা যাকে 8 12 15 24 25 এবং 40 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 7 ভাগ অবশিষ্ট থাকে, এক্স কে 29 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? তো তার জন্য আমাকে করতে হবে সবার প্রথমে এক্স এর মান বার করতে হবে, যেটা হচ্ছে সংখ্যাটা কি অ্যাকচুয়ালি। সেই জন্য করতে হয় 8 12 15 24 25 এবং 40 এর লসাগু, এবং সেই লসাগু করাটা যথেষ্ট লং প্রসেস বা একটা লম্বা কাজ। তো সেই জন্য আমরা কি করব, এর মধ্যে খুঁজবো কোন সংখ্যাগুলি পরস্পর মৌলিক রয়েছে। দেখো এখানে দুটো সংখ্যাকে আমি পেয়েছি যারা পরস্পর মৌলিক, 24 আর 25। যদি পরস্পর মৌলিক থাকে তাদের লসাগু কি হয়? তাদের গুণফল হয়। তো তাদেরকে গুণ করে দাও, 24 গুণিত 25, 24 25 কত হয়? 600। এবার দেখে নাও সেই 600 দিয়ে বাকি সংখ্যাগুলো ভাগ যায় কিনা। দেখো 8 ভাগ যায়, 12 ভাগ যায়, 15 ভাগ যায়, 40 দিয়েও ভাগ যায়। তাহলে আমি বুঝে গেলাম যে এলসিএম 600ই হবে। এলসিএম যদি 600 হয় তাহলে 600 হচ্ছে সেই সংখ্যা যা 8 12 15 24 25 40 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে যদি 7 অবশিষ্ট থাকতে হয় তাহলে সংখ্যাটি অ্যাকচুয়ালি হচ্ছে 600 + 7 সমান হচ্ছে 607। এবার সেই সংখ্যাটা মানে এইটাই হচ্ছে এক্স। তাহলে এবার একে 29 দিয়ে ভাগ করলে কি হবে? 607 কে 29 দিয়ে যদি ভাগ করি, 29 2 এ 58, থাকছে 2, নামবে 7, আর চলে যাবে 0, যাবে না বলে। তাহলে ভাগশেষ কত থাকছে? 27, এটা ভাগশেষ, তাহলে ভাগশেষ থাকবে 27। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যবসায়ী তার পণ্যগুলিকে এমনভাবে চিহ্নিত করে যে চিহ্নিত মূল্যের উপর 16% ছাড় দেওয়ার পরেও সে 26% লাভ করে। যদি পণ্যের মূল্য মানে ক্রয় মূল্য 318 টাকা হয় তাহলে পণ্যের চিহ্নিত মূল্য কত? ঠিক এখানে কি হবে, ধরে নাও চিহ্নিত মূল্য জানতে চেয়েছে, চিহ্নিত মূল্যটা এক্স ধরে নাও। তো চিহ্নিত মূল্যের উপর কি করছে, সে 16% ছাড় দিচ্ছে। তাহলে সেটা কত হবে? এক্স ইন্টু 16 টাকা ছাড়, মানে 16% ছাড় মানে 100 টাকার জিনিসকে 84 টাকায় বিক্রি করা, মানে এক্স ইন্টু 84/100, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। সেটা সমান কি হচ্ছে, তাতে বিক্রি করেও সে 318, মানে যেটা তার ক্রয় মূল্য, তার উপর সে 26% লাভ করছে, মানে 318 26% লাভ, 18 ইন্টু 126/100, এটা সমান। ওকে, দেখো কাটাকাটি সুবিধা হয় এরকম করে করলে, তাহলে নিচেতে 100 100 কেটে দিতে পারবে। ক্লিয়ার? এবার দেখো আর কি কি কাটতে পারবে তুমি, 7 দিয়ে কাটতে পারবে,
বা 6 দিয়ে কাটবে, হ্যাঁ 6 একে 6, 6 2 12, 6 একে 6 21, 6 14 84, 7 দিয়ে কাটতে পারবে, 7 2 14, 7 3 21, 2 দিয়ে এটাকে কাটতে পারবে, 2 15 30, 2 9 18। তাহলে x সমান কি হলো, 159 ইন্টু 3 মানে হচ্ছে 450, 27 মানে 477। তাহলে আমাদের চিহ্নিত মূল্য হচ্ছে 477 টাকা। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ত্রিভুজাকার ক্ষেত্রের বাহুগুলি 96 মিটার, 110 মিটার এবং 146 মিটার, 25.60 প্রতি মিটার স্কোয়ারে সমতল করার খরচ বা লেভেলিং করার খরচ কত হবে? অর্থাৎ আমাকে এখানে ক্ষেত্রফল বার করতে হবে, যার 3টে বাহু দিয়ে দিয়েছে। দেখো এটি একটি বিষমবাহু ত্রিভুজ তো অবশ্যই, কিন্তু মনে রাখবে সবসময় পরীক্ষাতে আমাকে সেই রকম অঙ্ক দেয় যেগুলোতে খুব বেশি পরিশ্রমের দরকার হয় না। তো এটাকে একবার শুধু জাস্ট চেক করে নেবে যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। যদি আমরা দেখি, এটা চেক করাটা একটু ডিফিকাল্ট, বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি 96 এর স্কোয়ার প্লাস 110 এর স্কোয়ার সমান 146 এর স্কোয়ার হয়ে যাবে। সেখান থেকে আমি বুঝে যাব যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে তার ক্ষেত্রফল বার করাটা অনেক সহজ সাধারণ বিষমবাহু ত্রিভুজের থেকে। ঠিক আছে, সেক্ষেত্রে সেই তোমাকে অর্ধ পরিসীমা বার করতে হবে, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c করে, অনেক লেন্দি প্রসেস। কিন্তু এইভাবে আমরা করতে পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি আর উচ্চতা হচ্ছে 96 আর 110, সেই দুটো করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। আর এখানে প্রতি বর্গমিটারে 25.60 আছে, মানে এটাকে একবারে আমি গুণ করে দেবো, 25.6 বাই 10 বা 256 তুলে দিলাম দশমিক বাই 10 করে দিলাম। ওকে, এইটা তাহলে এখান থেকে দেখো 0 0 কেটে গেল, কেটে দাও, 2 দিয়ে এখানে কাটবে 48, তাহলে 48 গুণিত 11 গুণিত 256, 48 গুণিত 11 গুণিত 256, এটাকে সম্পূর্ণটা যদি আমি গুণ করে নিই, গুণ করলে পাবো 29,568 টাকা। যেটা হচ্ছে আমার খরচ। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 1.13 বছরের জন্য বার্ষিক 18% হারে 12,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত? যখন সুদ 8 মাসিক চক্রবৃদ্ধি হারে দেয় প্রদেয় হয়, তাহলে 1.13 বছর সমান কত মাস? 1 বছর মানে 12 মাস, আর 1.3 বছর মানে 4 মাস, মানে 12 আর 4 16 মাস। তাহলে 16 মাসে কি হচ্ছে, 8 মাসে পরপর সুদ দিচ্ছে, মানে 16 মাসে সুদ দেবে দুবার, তাই তো। বার্ষিক সুদের হার 18%, মানে 12 মাসের জন্য প্রদেয় সুদ হচ্ছে 18%। তাহলে 8 মাসের জন্য প্রদেয় সুদ কত পার্সেন্ট হবে? এটা হবে 8/12 ইন্টু 18, 6 দিয়ে 3, 2 2 4 মানে হচ্ছে 12%। তাহলে এখানে আর পেয়ে গেলাম 12%, টি সমান পেয়ে গেলাম 2। ওকে, তাহলে এবার আমি 12,000 টাকা রয়েছে, তাহলে 12,000 টাকার প্রথমে 12% বার করো। 12,000 টাকার 12 মানে 12 12 144, 1440 টাকা। আবার 1440 টাকার 12% বার করো, যেটা হচ্ছে 14.4 ইন্টু 12, গুণ করলে আমি কত পাবো? গুণ করলে আমি পেয়ে যাবো যেটা, সেটা হচ্ছে 172.8 টাকা। এবার প্রথমেরটা কি করতে হয়, 2 দিয়ে গুণ, আর দ্বিতীয়টা 1 দিয়ে গুণ। প্রথমেরটা 2 দিয়ে গুণ করলে 2880, আর তার সাথে যোগ হবে 172.8, যোগ করলে লাস্টে 0.8 দিয়ে যেটা আছে সেটা দেখো, দুটো রয়েছে এখানে, কিন্তু এটা 4,700 টাকা। 2800 সাথে 172 যোগ করলে 4,700 হতে পারে কি? হতে পারে না। তাহলে অপশন 4 রয়েছে সঠিক আনসার, যেটা রয়েছে 4 নম্বরে, 3,052 টাকা 80 পয়সা। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি 248 মিটার লম্বা ট্রেন 88 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করতে 30 সেকেন্ড সময় নেয় অন্য একটি ট্রেন x মিটার লম্বা একই দিকে 34 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করলে, তাহলে x এর মান কত? অঙ্কটা কিচ্ছু বুঝতে পারবে না আশা করছি, পড়ে বলে দিই, ভালো করে শুনে নাও। কি বলছে যে একটি 248 মিটার লম্বা ট্রেন 88 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 30 সেকেন্ডে একই দিকে ভ্রমণরত একটি x মিটার লম্বা ট্রেনকে অতিক্রম করে, যার গতিবেগ 34 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এক্স এর মান কত? অর্থাৎ দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এটা একটা ট্রেন, যে ট্রেনটার লম্বা হচ্ছে 248, যে যাচ্ছে 88 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। সামনে তার আর একটা ট্রেন আছে যার লেন্থ হচ্ছে এক্স, সে যাচ্ছে 34 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, একে টপকাচ্ছে 30 সেকেন্ডে, তাহলে এই এক্স এর ভ্যালু কত? তাহলে দেখো এই ক্ষেত্রে যেহেতু দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড এখানে বার করতে হবে।
রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড হবে 288 থেকে 30 বাদ যাবে, 34 বাদ যাবে, অর্থাৎ প্রথমটা গতিবেগ থেকে দ্বিতীয়টা গতিবেগ বাদ যাবে, তাহলে পাচ্ছ 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে যদি দেখো সময় সব সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেবো, গুণ করে দেবো 5/18 দিয়ে। 18কে কেটে যাবে 3 দিয়ে, 3 5 15 মিটার প্রতি সেকেন্ড আমাদের চলে আসবে মিটার প্রতি সেকেন্ড গতিবেগ। তাহলে এই গতিবেগে যেতে তার সময় লেগেছিল কত? 30 সেকেন্ড অতিক্রম করতে। তাহলে 1 সেকেন্ডে যায় 15 মিটার, তাহলে 30 সেকেন্ডে সে যায় কত? 30 সেকেন্ডে যাবে 15 গুণিত 30 সমান 450 মিটার। কতটা আদতে তার অতিক্রান্ত পথ কত? এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য, সেই পথটাই তাকে অতিক্রম করতে হয়। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া আছে, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 450 মাইনাস 248, বিয়োগ করে দাও। বিয়োগ করলে পেয়ে যাচ্ছ 202 মিটার। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 202 বা অপর ট্রেনের মান হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 202। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি গাড়ি একটি অনির্দিষ্ট গতিতে বা নির্দিষ্ট অভিন্ন গতিতে 400 কিলোমিটার 450 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যাত্রার জন্য যত ঘন্টা সময় লাগে গতির প্রতিনিধিত্বকারী সংখ্যার তা 1/8 গুণ। দূরত্ব কভার করতে গাড়িটি যে সময় নেয় তা কত? আর একবার শুনে নাও, পরে যদি বুঝতে না পারো। যে একটি গাড়ি একটি নির্দিষ্ট গতিতে 450 কিলোমিটার ভ্রমণ করে, সেখানে ভ্রমণ করতে তার যতটা সময় লাগে সেই সময় হচ্ছে গাড়িটির যা গতিবেগ তার 8/1 ভাগ। তাহলে সে কত সময় নেয়? তো সময়টাই ধরে নেবো এক্স। তার সময় যদি এক্স হয় তাহলে স্পিড কত হবে? স্পিড হবে 450/x কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলছে এই গতিবেগ, এটা গতিবেগের 1/8 হচ্ছে সময়। তাহলে আমি বলতে পারি যে 450/x ইন্টু 1/8 সমান এক্স, বা 8x² সমান 450, বা x² সমান এখানে 450/8। 450/8 যদি আমি করি কত হবে? 8 5 40। ওকে, 8 5 40 থাকছে 5 দশমিক দিয়ে, সরি নামছে 5 যাবে না, 0 দিয়ে 0 5 8 8 6 48 2। তাহলে 5 6 সরি 5 6 2 দিয়ে যাবে, তারপর 16 4 5, তাহলে 5625 এখানে দশমিক আসবে 56.25। তাহলে এবারে এটা দেখো 56.25 যদি হয়, এখানে যদি ভাগ করো তুমি 450কে 8 দিয়ে, দেখিয়ে দিই ভালো করে। 8 5 40 যাবে ফার্স্ট, নামবে 5 0, তারপরে যাবে 8 6 48 যাবে 2, এবার দশমিক বসে যাবে 0 2 দিয়ে যাবে 16 4, দশমিক থেকে 0 নামবে 5 দিয়ে চলে যাবে, তারপর 56.25। ওকে, তাহলে এবার এক্স সমান আমি বলতে পারি √5625, এটাকে দশমিক তুলে আমি নিচেতে 100 নিয়ে আসতে পারি। 5625 এর বর্গমূল হচ্ছে 75, তাহলে 75/10 করতে পারি বা 7.5 করতে পারি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 7.5। দেখো সেটা এখানে ভগ্নাংশের আকারে দিয়েছে 7 পূর্ণ 1/2, তাহলে সেটা হয়ে যাবে অ্যান্সার। অপশন 3 এ রয়েছে সঠিক উত্তর। নিম্নোক্ত উপাত্তের মধ্যমা ও পরিসরের গড় কত? তাহলে মধ্যমা বার করতে হবে, পরিসর, পরিসর হচ্ছে রেঞ্জ, যেটা হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। হাইয়েস্ট আছে 23, লোয়েস্ট আছে 2, তাহলে রেঞ্জ হচ্ছে 23 - 2 সমান 21। আর মধ্যমা বা মিডিয়ান সেটা কত? কতগুলো নাম্বার আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14 মানে হচ্ছে 7 7, তাহলে 7 আর 8 নাম্বারের এভারেজ। তাহলে এবার ছোট থেকে কাটতে যাও, ছোট এটা ছিল একটা, তারপরে 3 রয়েছে দুটো, 3টে হয়ে গেল, 4টে 4 5 6, তাহলে 7 8, তাহলে 8 আর 9, তাহলে 8 আর 9 এর এভারেজ, তাহলে 8 + 9/2, তাহলে হবে 8.5। তাহলে রেঞ্জ পেলাম 21 আর মিডিয়ান পেলাম 8.5, তাহলে এদের এভারেজ চেয়েছে, তাহলে 21 + 8.5/2 বা 29.5/2 বা 14.75। অপশন নাম্বার বি তে রয়েছে বা 2 এ রয়েছে সঠিক উত্তর। একটি কঠিন ডান বৃত্তাকার শঙ্কুর ভিত্তির ব্যাস বা ভূমির ব্যাস 22 সেন্টিমিটার এবং এর উচ্চতা 60 সেন্টিমিটার।
1.40 বা 1 টাকা 40 পয়সা প্রতি বর্গ সেমি হারে এর বাঁকা পৃষ্ঠকে পালিশ করার খরচা কত? এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ব্যাস দিয়ে দিয়েছে 22, মানে ব্যাসার্ধ হচ্ছে বাই 2 করে 11, তাহলে এটা হচ্ছে 11 আর হাইট দিয়ে দিয়েছে 60। তাহলে আমার এখানে তির্যক তলটার মান চাই, এই মানটা চাই, যেটাকে এল বলি আমরা। এল সমান কি হবে? √60 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার সমান √3600 যোগ 121 বা √3721 বা 61। তাহলে এল এর ভ্যালু হচ্ছে 61। এল এর ভ্যালু যদি 61 হয় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, মানে 22/7 ইন্টু আর হচ্ছে 11, এল হচ্ছে 61। এইটা হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম, সেটারই খরচা হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটারে 1 টাকা 40 পয়সা করে। তাহলে এটাকেও আমি একবারে গুণ করে দিলাম, তাহলে 14/10 করে দিলাম। ঠিক, তাহলে এবার আমি দেখো কাটাকাটি একবারে খরচ পেয়ে যাবো। 7 2 কেটে দাও, এখানে আর কি কাটবে? এটা 5 কাটবে, এখানে 11 থাকবে, তাহলে 11 11 121 গণিত 61 গণিত 2/5, এটা হবে আমাদের অ্যান্সার। যেটা যদি ভাগটা করি তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? 2 1 2, 2 1 2 থাকছে, 2 কে 5 দিয়ে ভাগ করলে 0.4 থাকছে, 0.4 দেখো একটাতেই রয়েছে, অপশন 2, যেটা আসবে 2952.4, অপশন 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রদত্ত পাই চার্টটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আছে 600। টেনিস ও হকি খেলা শিক্ষার্থীর গড় সংখ্যা ব্যাডমিন্টন খেলার সংখ্যার ছাত্রদের থেকে কত শতাংশ বেশি সেটা বার করতে বলেছে। ঠিক আছে, এখানে ঢাকা পড়ে গেছে চিত্রের জন্য। তো এখানে কি আছে? হকি আর টেনিস বার করো ফার্স্ট। টেনিস কত আছে? 45%, তাহলে 45 ডিগ্রি মানে 45/360 ইন্টু 600 মোট আছে। এখানে কাটাকাটি করলে 12 দিয়ে কেটে যাবে, 12 5 600, 120, 3 দিয়ে 3 15 45, মানে হচ্ছে 75। তাহলে হকি হচ্ছে 75 জন। আর আছে টেনিস। টেনিস কত? টেনিসের রয়েছে, সরি এটা তো টেনিসই বার করলাম, দেখেছো টেনিস। তাহলে হকি বার করব। হকি কত রয়েছে? 117, তাহলে 117/360 ইন্টু 360 বা সরি 600। এখানে আবার 5 দিয়ে বা 120 দিয়ে কেটে দেবো একবারে, 3 দিয়ে এটা কাটবে, 3 3 9, 3 9 27, 39 কে 5, 39 কে 5 দিয়ে গুণ করলে 195 হয়ে গেল। এবার ব্যাডমিন্টন বার করতে পারবে। ব্যাডমিন্টন কত হচ্ছে? 75 ডিগ্রি, তাহলে ব্যাডমিন্টন হচ্ছে 75/360 ইন্টু 600। এখানে 5 থাকছে, এখানে থাকছে 3, এখানে থাকছে 15, মানে হচ্ছে 5 15, তাহলে 25 থাকছে, 5 25 125 জন। ওকে, তাহলে এবার এদের টেনিস আর হকির এভারেজ বলেছে, গড় সংখ্যা বলেছে। তাহলে 75 আর 195 গড় বড় করো, তাহলে 75 প্লাস 195/2 মানে হচ্ছে 270/2 মানে হচ্ছে 135। তাহলে 135 ব্যাডমিন্টন থেকে কতগুলো বেশি? 10 বেশি। তাহলে 125-এর তে 10 বেশি, তাহলে 100-তে কত বেশি? এখানে 4, এটা 5, 5 দিয়ে এটা 2, মানে 8% বেশি। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, দাবা এবং ব্যাডমিন্টন খেলা ছাত্র সংখ্যার মধ্যে পার্থক্য হলো এক্স, তাহলে এক্স এর মান রয়েছে কাদের মধ্যে? তাহলে দাবা আর ব্যাডমিন্টন, দাবা মানে চেস আর ব্যাডমিন্টন, এদের মধ্যে পার্থক্য কত? এটা 54 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, তাহলে পার্থক্য বার করে নাও একবারে, 75 থেকে 54 বাদ, মানে হচ্ছে 21 ডিগ্রি। তাহলে 21 ডিগ্রি ভ্যালু কত? 21/360 ইন্টু 600। সেম মেথড আমাদের, 3 3 7 21 মানে 35, 5 7 35, 35টা কাদের মধ্যে রয়েছে? 32 থেকে 38 এর মধ্যে, অপশন 4 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট দিয়েছে, যদি হকি খেলার ছাত্রছাত্রী পুরুষ ছাত্রের সংখ্যার অনুপাত, অর্থাৎ ছাত্রছাত্রীদের অনুপাত, ঠিক আছে, 6:7 হয় এবং টেনিস খেলা ছাত্রদের 40% মহিলা হয়, তাহলে হকি এবং টেনিস খেলার মোট পুরুষ ছাত্রের সংখ্যা কত? প্রথমে এইখানকার বাক্যটা একটু গন্ডগোল আছে, যে হকি খেলার ছাত্রছাত্রীদের অনুপাত, ঠিক আছে, অনুপাত 6:7, তাহলে দেখো হকির সংখ্যা কত পেয়েছিলাম? হকির সংখ্যা দেখো পেয়েছিলাম 195, তাহলে 195-এর মধ্যে ছাত্র কতজন আছে? 195-এর মধ্যে দেখো 6/7 আছে ছাত্র, সরি 6/7 আছে, মানে 6 এটা 6:7 হবে, তাহলে 6/13 এটা, তাহলে ছাত্র মানে ছেলে, তাহলে কি হবে? এটা 13 দিয়ে কাটবে, 13 1 13, 5 13 65, 6 15 90 জন।
আর টেনিস খেলা ছাত্রদের 40% মহিলা, মানে 60% মেয়ে, ছেলে বা পুরুষ। টেনিসের সংখ্যা কত পেয়েছিলাম দেখো, 45°। এটাও আমি বার করেছিলাম টেনিসে, যেটা কত ছিল, যেটা দেখো আগের ইয়েতে বার করে নিয়েছিলাম টেনিস প্রথমে। দেখো এখানে টেনিস বার করেছিলাম, কত 75 জন ছিল। তার টেনিসের মেল কত থাকছে, 75 ইন্টু 60%, মানে 60/100। তাহলে এখানে 20 দিয়ে কেটে দাও 3, 20 দিয়ে 5, 5 দিয়ে এটা 15, তাহলে 15 3 45 জন। তাহলে টেনিসে ছেলে রয়েছে 45 জন, আর হকিতে ছেলে রয়েছে 90 জন। মোট চেয়েছে আমাকে, তাহলে 90 প্লাস 45 যোগ, তাহলে আসবে 135 জন। অপশন একে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট সিম্পলিফিকেশন দিয়েছে, এটা অ্যাকচুয়ালি ছিল না, প্রথম দিকেই ছিল, আমি এটাকে শেষে নিয়ে এসেছি, কারণ এটাকে আমার নিজে নিজে টাইপ করতে হয়েছে অনেক কষ্ট করে। ঠিক আছে, তো এবার এটাকে কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলোকে করব। এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট থেকে কি পাবো দেখো, 5 4 20 আর 1 21/4, এটাকে গুণ করে দিলে 8/3 হয়ে যাবে, গুণ করে দিলে 3/7 হয়ে যাবে। 3 3 কেটে যাবে, বা 3 3টা কেটো না, 3টাকে রেখে দাও, এখানে 3 7 21-এর সাথে কেটে দাও, 4 দিয়ে এটা 2, তাহলে আলটিমেটলি এখান থেকে পড়ে থাকছে 6। এইখানে ফার্স্ট ব্র্যাকেটে কি আসবে, এখানে আসছে 8 এর 11 গুণ 2 4 8 3 11/4 গুণ 9/4, উল্টা দেবো। তাহলে এখানে 11 11 কেটে যাবে, 2 দিয়ে এটা কাটবে, 2 দিয়ে এটা কাটবে, পড়ে থাকছে 9/2। তাহলে আলটিমেটলি কি এলো, 5 এর 3 গুণ হয়ে যাবে 2/9 যোগ 5 3 15 1 16/3। এটা কি হবে তোমার, এটা অফ আছে, মানে 6 এর সাথে এই কাজটা আগে হবে, তাহলে 6 ইন্টু 7 9 একে 9 এর সাথে 16/9 এটা হবে। তাই 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 দিয়ে এটা কাটবে, 3 3 9, তা 16/32/3 থাকছে। তাহলে এখানে থাকছে 16/3 ইন্টু 3/32, তাহলে এখানে 3 3 কেটে যাবে, 16 সাথে এটা কেটে যাবে 2, তাহলে পড়ে থাকছে 1 এর 2। ওকে, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, এখান থেকে থাকবে 10, 15 1 16/3, কি করে 5 এর 3 গণিত 2 এর 9, এটা 9/2। এখান থেকে কত থাকছে, 9/2 থেকে 5/36 থাকছে। আচ্ছা, এখানে 5টা তো কিসের সাথে কেটে দিলাম আমি, এই যে 5 থাকছে না, ঠিক। এখানে থাকছে কত, 5/36, 5/8 ছিল, দেখেছি। এটা তাহলে কাটবে 2 এর সাথে 4, তাহলে থাকছে 5/36, আর যোগ থাকছে 1/2। এবার এদের মধ্যে এলসিএম করে দেবে, 36 আসবে, 36 এখানে 5ই থাকবে, 36কে 2 দিয়ে 18, তাহলে 18 হয়ে যাবে, মানে 23/36। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক। এরকম ভেঙে ভেঙে করে নেবে, সম্পূর্ণ বারবার টুকবে না। নেক্সট আবার একটা সিম্পলিফিকেশন, এটা তাই প্রথমে লবের কাজটা করে নাও। 8 এর 3 গুণ 5 এর 3 গুণ 7 এর 5, এখানে 5 5 কাটবে, তাহলে 7 8 56/9 পেলে। এবার হরের কাজটা করে নাও, হরের কাজে রয়েছে 5/3 গুণ 7/5 গুণ 8/9, এখানে 5 5 কাটবে, 7 8 56/27 পেলে। তাহলে এবার কি হবে, 56/9 গুণ 27/56 গুণ 6 আছে, মানে এটা 1/6 হয়ে যাবে। 56 56 কেটে দাও, 9 দিয়ে কেটে দাও 3, 3 দিয়ে কেটে দাও 2, মানে পড়ে থাকছে 1/2। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের 6 অক্টোবর 2021-এর সেকেন্ড শিফটে আসা এসএসসি এমটিএস এর অঙ্ক 25টি। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।